হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে জেট স্ট্রিম এবং রসবি তরঙ্গ এই দুটোর মধ্যে সম্পর্ক আলোচনা করব। তো দেখো, জেট স্ট্রিম এবং রসবি তরঙ্গ কোনটা কোনটাকে প্রভাবিত করে এবং কীভাবে প্রভাবিত করে, কোনটা থেকে কোনটা সৃষ্টি হয়, এটা কিন্তু একটা জটিল বিষয়। তো তোমরা যদি এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখো এবং শোনো, তাহলে কিন্তু আমি আশা করছি যে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই জেট স্ট্রিম বা রসবি তরঙ্গ পড়ার আগে আমি এইগুলো কিভাবে তোমার সৃষ্টি হয় সেটা সম্পর্কে একটা ধারণা আমি তোমাদের দিয়ে দিতে চাই। তো সেটা হচ্ছে যে এক বিশাল অঞ্চল জুড়ে মানে সমগ্র মহাদেশ বা মহাসাগর বা পুরো পৃথিবীটাই বলতে পারো, পৃথিবীর আবর্তন গতির প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে যে বায়ু প্রবাহিত হয় তাকে আঞ্চলিক বায়ু বলা হয়। তাহলে আঞ্চলিক বায়ু হচ্ছে সবথেকে বড় একটা কনসেপ্ট, যেটা পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ অক্ষ বরাবর প্রবাহিত হয়। বুঝতে পেরেছ? এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিম্ন বায়ুমণ্ডলীয়, একটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয়। নিম্ন বায়ুমণ্ডলীয় মানে যেটা ভূপৃষ্ঠকে স্পর্শ করে চলে, আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় মানে যেটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তোমার ট্রপোপজ অংশে প্রবাহিত হয়। নিম্ন বায়ুমণ্ডলীয় কোনটাকে বলছে? ভূপৃষ্ঠের ওপরে প্রবাহিত বায়ু, যেমন তোমার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো হচ্ছে তোমার নিম্ন বায়ুমণ্ডলীয়। আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ভূপৃষ্ঠের অনেকটা উপরে, যেমন রসবি তরঙ্গ, জেট বায়ু প্রবাহ, ট্রপোপজের নিচের অংশে এগুলো প্রবাহিত হয়। এই সমস্ত বায়ুর বৈশিষ্ট্য কী বলতো? বলছে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট গতিতে সুনির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয়। এই হচ্ছে এর প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি, এটা কিন্তু বায়ুচাপের ঢালজনিত বল আঞ্চলিক বায়ুর সৃষ্টির প্রাথমিক কারণ। ঠিক আছে, প্রাথমিক কারণ হচ্ছে তাদের আঞ্চলিক বায়ুচাপের যে ঢাল, সেটাই হচ্ছে প্রাথমিক কারণ। কিন্তু তবুও কারণ হলেও এটি কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল দ্বারা এটা প্রভাবিত হয়। তাই আঞ্চলিক বায়ু পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ অক্ষরেখা বরাবর প্রভাবিত হওয়ার প্রবণতা দেখা যায়। ঋতুভেদে বায়ুর চাপ কক্ষের পরিবর্তনের কারণে আঞ্চলিক বায়ু প্রবাহের দিক পরিবর্তন ঘটে। এবং আমাদেরকে এই সমস্ত বায়ু প্রবাহগুলো যদি জানতে হয়, তাহলে নিয়ত বায়ু, ত্রিকোষ মডেল, রসবি তরঙ্গ, ওয়াকার সার্কুলেশন, জেট বায়ু প্রবাহ, এগুলো কিন্তু আমাদেরকে পরপর বুঝতে হবে। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জেট বায়ু প্রবাহ এবং রসবি তরঙ্গ এই দুটো কিভাবে সম্পর্কিত এবং কিভাবে একটা অপরকে প্রভাবিত করে। তো দেখো, এর আগে আমরা জেট বায়ুটা বলি। যে জেট বায়ুটা তো আমরা প্রত্যেকেই জানি যে বায়ুমণ্ডলের ট্রপোপজ অংশে অর্থাৎ 8 থেকে 14 কিলোমিটার উচ্চতায় এক প্রবল গতিবেগ সম্পন্ন সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত একটা বায়ু হচ্ছে জেট বায়ু। এটার বৈশিষ্ট্য কি? এটা তোমার 8 থেকে 14 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। একমাত্র ক্রান্তীয় পূর্বালি জেট ছাড়া প্রায় সব জেট তোমার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত, শুধুমাত্র ক্রান্তীয় জেটটি তোমার পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত, এবং দক্ষিণ গোলার্ধে এই ক্রান্তীয় জেটের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না। এর বেগ 100 থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং শীতকালে এর বেগ বেড়ে দ্বিগুণ হয়। এটা একটা জিওস্ট্রফিক বায়ু। তার কারণ হচ্ছে এটা তোমার সমচাপ রেখার সমান্তরালে এবং চাপ ঢালের সমকোণে প্রবাহিত হয়। এগুলো সব সম্পর্কে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এইবারে শুধু একটা সর্বাঙ্গীন ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তোমাদের একটু বলছি। তো দেখো, জেট বায়ুটা সম্পর্কে প্রথমে কেন বলছি, তার কারণ এই জেট বায়ু থেকে কিন্তু রসবি তরঙ্গের সৃষ্টি হয়। ঠিক আছে, তো উৎপত্তি কী করে হয় জেট বায়ু? দেখো, জেট বায়ু বলছে বহু আবহাওয়াবিদদের গবেষণা থেকে মোটামুটি ধারণা করা যায় যে দুটি ভিন্নধর্মী বায়ু প্রবাহের মধ্যে সীমান্ত বরাবর তীব্র তাপ এবং চাপজনিত ঢালের পার্থক্যের সৃষ্টির জন্য জেট বায়ু প্রবাহের সৃষ্টি হয়। আমরা দেখো ত্রিকোষ মডেল সম্পর্কে জেনেছি। ত্রিকোষ মডেল তিনটে কী কী? একটা হচ্ছে ফেরেল সেল, একটা হচ্ছে তোমার ওই হ্যাডলি সেল, এবং একটা হচ্ছে মেরু সেল। এই দেখো, এখানে ছবিটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখো, এই হ্যাডলি সেল, ফেরেল সেল আর মেরু সেল, এই যে তিনটে সেল আছে, এই তিনটে সেল তোমার আমাদের যে তোমার এই যে বায়ু প্রবাহগুলো আছে বা এখানে যে উচ্চচাপ এবং নিম্নচাপ আছে, তার মাঝ বরাবর কিন্তু এই তিনটে সেল তোমার সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? এবং এই হ্যাডলি সেল, ফেরেল সেল যে ত্রিকোষ আছে, এই ত্রিকোষ চক্র যদি তোমরা বিস্তারিত জানতে চাও, তাহলে একটা ভিডিও আমার দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমার জেট বায়ু প্রবাহ। তো জেট বায়ু প্রবাহটা কোথায় সৃষ্টি হয়? বলছে দুটো ভিন্নধর্মী বায়ু প্রবাহের মাঝে যে তাপ, চাপ
ঢালজনিত যে পার্থক্য সেটার জন্য জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এবং এটা কি হয়, ঊর্ধ্ব টপোস্ফিয়ারের সৃষ্টি হয়, নিচের অংশে কিন্তু সৃষ্টি হয় না। নিচের অংশে সৃষ্টি হয় আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু। এবং উপরের অংশে এই যে তোমার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ুর উপর এই যে তোমার যে সেলগুলো সৃষ্টি হয় উপরের অংশে তোমার স্রোত হিসাবে প্রবাহিত হয়ে, এই যে প্রথমে যেটা সৃষ্টি হয় হ্যাডলি সেল, এটা কি থেকে কিসের মধ্যে সৃষ্টি হয়, এটা নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কটীয় উচ্চচাপের মধ্যে যে সেলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার হ্যাডলি সেল। কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে সৃষ্টি হয় তোমার ফ্যারেল সেল। আর মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ থেকে তোমার মেরুবিন্দু উচ্চচাপ থেকে সৃষ্টি হয় তোমার মেরু সেল। যেখানে তোমার উচ্চচাপ আছে সেখানে কিন্তু বায়ু নিচের দিকে নামবে এই সেলের মাধ্যমে, আর যেখানে নিম্নচাপ আছে সেখানে বায়ুটা কিন্তু উঠবে। তাহলে দেখো, এটা নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ আছে, হ্যাডলি সেলে কিন্তু বায়ুটা উপরের দিকে উঠছে, এবং কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে কিন্তু এটা নামছে। এখানে উচ্চচাপ এই জন্যই সৃষ্টি হয়েছে যে এখানে তোমার বায়ুটা উপরের দিকে উঠে পড়ে কিন্তু এখানে নেমে পড়ে চাপের প্রবণতাটা বাড়ছে। একই রকমভাবে দেখো, এই সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ থেকে বায়ুটা উপরের দিকে উঠছে এবং উঠে পড়ে তোমার কর্কটীয় উচ্চচাপে এসে তোমার নামছে, এটা ফ্যারেল সেল। এবং মেরুর থেকে দেখো, মেরুতে যেহেতু উচ্চচাপ আছে, সুমেরু প্রদেশের নিম্নচাপ আছে, তাই নিম্নচাপ থেকে বায়ু তোমার উঠে এসে তোমার উচ্চচাপ অঞ্চলে তোমার নামছে, ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি করছে। জেট বায়ুপ্রবাহ সৃষ্টি কোথায় হচ্ছে, এই দুটো সেলের মাঝ বরাবর, অর্থাৎ এইখানটা বরাবর। দেখো আমি তোমাদের আলাদা করে ছবিটা এঁকেছি, এখানে দেখানো আছে, দেখো এই মাঝ বরাবর কিন্তু জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হচ্ছে। এবং আমাদের পৃথিবীতে যে প্রধান যে জেট বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে এই দুটি। একটা হচ্ছে তোমার উপক্রান্তীয় জেট, যেটা তোমার হ্যাডলি সেল এবং ফ্যারেল সেলের সীমানা বরাবর সৃষ্টি হচ্ছে, আর একটা হচ্ছে মেরু সীমান্ত জেট, যেটা তোমার মেরু কোষ এবং ফ্যারেল কোষের মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা যদি আমাদের বায়ুপ্রবাহের জেট বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ দেখি, তাহলে দেখে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রধান, একটা অন্যান্য বা স্থানীয় জেট। প্রধান জেট হচ্ছে তোমার দুটো, একটা হচ্ছে মেরু সীমান্ত জেট, একটা উপক্রান্তীয় জেট। অর্থাৎ এই দুটো জেটই হচ্ছে তোমার প্রধান, যেটা তোমার হ্যাডলি সেল, ফ্যারেল সেল এবং মেরু সেলের মধ্যে সৃষ্টি হচ্ছে। আর অন্যান্য জেটের মধ্যে কি আছে, ক্রান্তীয় পূর্বালি জেট, স্ট্র্যাটোস্ফিয়ার জেট, নিম্ন উচ্চতার জেট এবং রাত্রিকালীন জেট। এবং এই জেটগুলোর মধ্যে কিন্তু অন্যান্য যে জেটগুলো আছে এই জেটগুলোর মধ্যে একমাত্র ক্রান্তীয় পূর্বালি জেট যেটা, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর চরিত্র বৈশিষ্ট্য সবই কিন্তু অন্যান্য যে 5টা জেট আছে এদের থেকে পূর্ণপূর্ণই আলাদা। অর্থাৎ এগুলো পশ্চিম থেকে পূর্ব প্রবাহিত হয়, এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম প্রবাহিত হয়। এটা শীতকালে এদের গতি বেশি, এর আবার গ্রীষ্মকালে গতি বেশি। এটা তোমার উত্তর দক্ষিণ দুটো গোলার্ধেই দেখতে পাওয়া যায়, পূর্বালি জেট শুধুমাত্র উত্তর গোলার্ধে তোমার দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? অতএব এর চরিত্র কিন্তু পুরোপুরি আলাদা, কিন্তু এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ, তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং উপমহাদেশীয় দেশ যাই বলো, এগুলো সবই কিন্তু তোমার এই মৌসুমী বায়ুটা কিন্তু এই ক্রান্তীয় পূর্বালি জেট দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয়। এবার দেখো এই ত্রিকোষ মডেলে যে তোমার তাহলে এটা আমি তোমাদের বোঝালাম কী করে তোমার জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হচ্ছে। এবং দেখো এই যে জেট বায়ুপ্রবাহটা আছে, এই জেট বায়ুপ্রবাহটা কীভাবে সৃষ্টি হচ্ছে, মেরু অঞ্চলে দেখো কী হচ্ছে, এখানে তোমার শীতল বাতাস এবং ক্রান্তীয় অঞ্চল বা উষ্ণমণ্ডলে উষ্ণ বাতাস। এবং এই দুটো মণ্ডলের মধ্যে, অর্থাৎ দুটো গোলার্ধ, ধরো এটা আমি উত্তর গোলার্ধের ছবি এঁকেছি, একই রকম দক্ষিণ গোলার্ধের একই ছবি হবে। তাহলে এই দুটো গোলার্ধ অর্থাৎ পুরোপুরি মানে মেরু অঞ্চলের শীতল বাতাস এবং ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বাতাস, এই দুটোর মধ্যে সমতা রক্ষা করার জন্য কিন্তু বায়ুটা তোমার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এইটাকেই বলছে তোমার জেট বায়ু। বুঝতে পেরেছো? তাহলে এই যে জেট বায়ুটা যতক্ষণ পর্যন্ত সোজাসুজি প্রবাহিত হচ্ছে তখন কিন্তু সেটা জেট বায়ু, কিন্তু যখনই এটা কোরিওলিস বলের প্রভাবে, আবর্তনজনিত বলের প্রভাবে যখনই তরঙ্গের আকার নিচ্ছে, তখনই সেটা হচ্ছে তোমার ওই রসবি তরঙ্গ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হলো যে জেট বায়ু প্রবাহ থেকেই কিন্তু রসবি তরঙ্গের সৃষ্টি হচ্ছে। এবং এই রসবি তরঙ্গ যখন তরঙ্গায়িত হতে হতে যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের ইন্ডেক্স সাইকেলটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু রসবি তরঙ্গ থেকে আবার জেট প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাহলে এই তোমাদের একটা ধারণা আমি দিলাম। এবারে দেখো আমি এক এক করে সমস্ত জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো কি বলছে, যে জেট স্ট্রিম হলো পৃথিবী সহ কিছু গ্রহের বায়ুমণ্ডলে দ্রুত প্রবাহিত সংকীর্ণ এবং উচ্চ গতির বাতাসের স্রোত। তাহলে জেট স্ট্রিম যে শুধুমাত্র পৃথিবীতে প্রবাহিত হয় তা কিন্তু নয়, অন্যান্য গ্রহেরও কিন্তু তাপের সমতা রাখার জন্য তোমার এই বায়ুটা কিন্তু তোমার প্রবাহিত হয়, এবং এটা উচ্চ গতিতে এবং সংকীর্ণ পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় গ্রহের আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে। পৃথিবীতে জেট স্ট্রিম প্রধানত ট্রপোপজের কাছাকাছি উচ্চতায় অবস্থিত পশ্চিমা বায়ু প্রবাহ, অর্থাৎ এটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় পূর্ব দিকে। এবার জেট স্ট্রিম হলো তীব্র বাতাসের
সরু ব্যান্ড যা সাধারণত সমগ্র বিশ্ব জুড়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তাহলে এটা যদি আমাদের দেখো পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছ, এই পৃথিবীর মানচিত্রে পশ্চিম থেকে পূর্বে কিন্তু গোটা পৃথিবী জুড়ে জেট বায়ু প্রবাহ তোমার প্রবাহিত হচ্ছে। এবং সেই জেট বায়ু প্রবাহের মধ্যে প্রধান যে দুটি জেটের কথা তোমাদেরকে বললাম, একটা হচ্ছে তোমার মেরুদেশীয় জেট বায়ু এবং একটা হচ্ছে তোমার উপক্রান্তীয় জেট বায়ু। এই দুটো জেট বায়ু কিন্তু দেখো এই তোমরা লাল কালারে দেখতে পাচ্ছ, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু জেট বায়ুটা প্রবাহিত হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো যেটা আছে যে মেরু অঞ্চলের সাথে যুক্ত জেট স্ট্রিমটি বিষুবরেখা থেকে মেরু পর্যন্ত সৌরতাপের পার্থক্যের কারণে অস্তিত্ব লাভ করে। তাহলে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি সৌরকিরণ এবং আস্তে আস্তে সেটা কিন্তু মেরু অঞ্চলে একেবারে সব থেকে কম জায়গাতে পৌঁছায়। তাহলে যেখানে কম পৌঁছায় সেখানে তাপমাত্রা কম এবং সেখানে কিন্তু উচ্চচাপ বিরাজ করছে এবং বায়ু সেখানে ভারী হয়। এবং যেখানে তোমার তাপমাত্রা বেশি সেখানে একদিকে তোমার তাপ বেশি, জলীয় বাষ্প বেশি এবং উষ্ণ হওয়ার জন্য সেখানকার বাতাস কিন্তু হালকা হচ্ছে। এবং আমরা জানি যে শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হওয়ার চেষ্টা করে এবং এই প্রবাহিত হওয়ার জন্যই কিন্তু এই জেট বায়ু প্রবাহের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে ঊর্ধ্ব আকাশে। ঠিক আছে, সুতরাং গ্রীষ্মের তুলনায় শীতকালে জেট স্ট্রিম শক্তিশালী হয়, অর্থাৎ শীতে যেহেতু তোমার পার্থক্যটা অত্যধিক বেশি হয় তাই কিন্তু শক্তিশালী বেশি হয় এবং সূর্যের সাথে সাথে উত্তর ও দক্ষিণে সরে যায়। এবার দেখো উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে প্রতিটিতে তোমার একটি মেরু জেট, দেখো এই জিনিসটা ভালো করে বোঝো, উত্তর এবং দক্ষিণ দুটোতেই একটা মেরু জেট এবং একটা গ্রীষ্মমণ্ডলীয় জেট আছে, অর্থাৎ তোমার চারটে প্রধান জেট, উত্তর মেরুতে একটা, দক্ষিণ মেরুতে একটা, আর তোমার ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে একটা, আর দক্ষিণ গোলার্ধে একটা। এই তোমার চারটে জেট, যে চারটি জেটের কথা আমি তোমাদের এখানে তোমার ছবিতে আমি দেখিয়েছি, এই চারটি জেট তোমার আছে। এবং গ্রীষ্মমণ্ডলীয় জেট উত্তর গোলার্ধে পোলার জেট মধ্যবর্তী অঞ্চল এবং উত্তর আমেরিকার উত্তর অংশ, অর্থাৎ দেখো এখানে দেশগুলো বলছে কি কি দেখো, উত্তর গোলার্ধের পোলার জেট অর্থাৎ এই উত্তর গোলার্ধের এই যে পোলার জেট, এই যে জেট বায়ুটা অর্থাৎ মেরুদেশীয় যে জেটটা বলছে এটা কোথায় কোথায় আছে দেখো তো, বলছে উত্তর আমেরিকার উত্তর অংশ, অর্থাৎ এইটা হচ্ছে আমার উত্তর আমেরিকা, এই উত্তর আমেরিকার এই উত্তর অংশ, আর ইউরোপ অর্থাৎ এই যে তোমার ইউরোপের মধ্যে এই অংশটা, এবং বলছে এশিয়া এবং তাদের মধ্যবর্তী মহাসাগরে প্রবাহিত হয়। এশিয়া এবং তাদের মধ্যবর্তী মহাসাগর মানে প্রশান্ত মহাসাগরের যেটুকু অংশ আছে সেই অংশটার মধ্যে প্রবাহিত হয়। এবং যখন দক্ষিণ গোলার্ধের পোলার জেট সারা বছর আন্টার্কটিকায় চক্রাকারে আবর্তিত হয়, অর্থাৎ এই যে দেখো এটা দক্ষিণ আমেরিকার এই দক্ষিণ মেরু যে জেটটা আছে এটা কিন্তু এই যে আন্টার্কটিকা যে তোমার মহাদেশ যেটা আছে এখানে কিন্তু চক্রাকারে প্রবাহিত হচ্ছে, আর এই দক্ষিণ আমেরিকার একেবারে সরু লেজের মতো অংশে সামান্য অংশ টাচ করেছে। ঠিক আছে, এটাকেই তোমার বলছে। তাহলে এরপর কি হচ্ছে, জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে যা আবহাওয়ার পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ এই যে জেট স্ট্রিম যেটা আছে এই জেট স্ট্রিম কিন্তু আমাদের আবহাওয়ার কিন্তু পরিবর্তন নিয়ে আসে, যদিও এটা ঊর্ধ্বকাশে কিন্তু এ কিন্তু নিচের বায়ু প্রবাহকে কিন্তু প্রভাবিত করে নিয়ে আসে। জেট স্ট্রিমের পথ বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ঘূর্ণিঝড় ঝড় সিস্টেমকে প্রভাবিত করে, যে কথাটা আমি তোমাদের এখনই বললাম, এবং তাই তাদের গতিপথের জ্ঞান আবহাওয়ার পূর্বাভাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাহলে আমরা যে আবহাওয়ার পূর্বাভাস দেখি সেটা কিন্তু শুধুমাত্র নিচের বায়ুমণ্ডলের উপরে বিস্তার করে দেওয়া হয় না, এখানে কিন্তু এই জেট বায়ুর গতিপথ বা রশ্মি তরঙ্গের গতিপথটাকে কিন্তু তোমার ফলো করতে হয়, এটাকে ফলো করেই কিন্তু পূর্বাভাস দেওয়া সম্ভব, নচেত কিন্তু সম্ভব নয়। এটি মৌসুমি বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে। তাহলে আমাদের যে মৌসুমি বায়ুর অনিশ্চয়তা, তোমার বন্যা হয়, খরা হয়, এটার পিছনে যেমন মৌসুমি বায়ু দায়ী, এটার জন্য যে ক্রান্তীয় পূর্বালি জেট যেটা আছে সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়, না হলে কিন্তু দিতে পারবো না। এবার দেখো জেট বায়ু যা সংকীর্ণ উচ্চগতির বায়ু প্রবাহ, তার তরঙ্গ বা বক্রতা মূলত কোরিওলিস বলের প্রভাব এবং তাপমাত্রার পার্থক্যের কারণে প্রভাবিত হয়। তাহলে দেখো আমাদের জেট বায়ু যেটা সেটা কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে কিন্তু প্রবাহিত হচ্ছে, কিন্তু যখন তোমার বাঁকটা নিচ্ছে, এই বাঁকটা কিসের জন্য নিচ্ছে গো, এই বাঁকটা নিচ্ছে তোমার কোরিওলিস বল এবং তাপমাত্রার পার্থক্যের কারণে। ঠিক আছে, কোরিওলিস বল মানে আবর্তনের কারণে, আর তাপমাত্রার পার্থক্যের কারণ মানে সূর্যরশ্মির তীব্রতার কারণে ভিত্তিতে। তাহলে জেট বায়ুর পথ সাধারণত সর্পিল আকৃতির হয়, অর্থাৎ সাপ যেমন এঁকে বেঁকে চলে সেরকম সর্পিল আকৃতির হয়ে থাকে। জেট স্ট্রিমের মধ্যে প্রতিটি বৃহদায়তন বক্রতা বা তরঙ্গ রসবি তরঙ্গ নামে পরিচিত, যা কোরিওলিস
প্রভাবের পরিবর্তন দ্বারা গঠিত হয়। তাহলে এই যে রসবি তরঙ্গটা যেটা হচ্ছে সেটা জেট স্ট্রিমকে যখন তোমার ওই আবর্তন গতি এবং তাপমাত্রার জন্য যখন সেটা তরঙ্গায়িত বা সর্পিল আকৃতির যখন ভাগ গ্রহণ করছে তখন সেটাকে বলছে তোমার রসবি তরঙ্গ। বুঝতে পেরেছো? তাহলে এটা কি করে সৃষ্টি হচ্ছে, এটা সৃষ্টি হওয়ার ছবিটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এই দেখো এরকম করে সৃষ্টি হচ্ছে। এই যে এই জায়গাতে আমাদের এই উপরের এই অংশে তোমার থাকছে শীতল বাতাস মেরু অংশে, এবং ক্রান্তীয় অঞ্চলে থাকছে উষ্ণ বাতাস, এবং এই ক্রান্তীয় অঞ্চলে শীতল বাতাস উষ্ণ বাতাস যখন থাকছে তখন এটা থাকছে তোমার জেট বায়ু। এবং কি হচ্ছে, এটা তরঙ্গের কীভাবে সৃষ্টি করছে, এই উষ্ণ বাতাসটা তোমার এই শীতল বাতাসের দিকে ঢোকার চেষ্টা করছে এবং শীতল বাতাসটা উষ্ণ দিকে ঢোকার চেষ্টা করছে, এবং এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এসে পরে সমতা রক্ষার চেষ্টা করছে, এবং যত বেশি ঢোকার চেষ্টা করছে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু তরঙ্গের আকারটা তোমার বৃদ্ধি পাচ্ছে। ঠিক চতুর্থ পর্যায়ে কিন্তু সব থেকে বেশি তরঙ্গের সৃষ্টি হচ্ছে, এবং শেষ পর্যায়ে দেখা যাচ্ছে কি ঠিক অশ্বক্ষাকৃতির হ্রদের মতো শীতল বাতাসটা এদিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, উষ্ণ বাতাসটা এদিকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু আবার এই রসবি তরঙ্গ থেকে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্বে সোজা পথে প্রবাহিত হচ্ছে। এ দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং শেষ অবস্থায় কি দেখা যাচ্ছে, শেষ অবস্থায় দেখা যাচ্ছে যে তোমার এই যে বিচ্ছিন্ন অংশগুলো যেটা আছে, এই দেখো তরঙ্গটা সব থেকে এই যে উপরের অংশটা কোল্ড, নিচের অংশটা ওয়েট। ওয়েট মানে হচ্ছে এখানে আর্দ্র উষ্ণ বায়ু। এবং এটা কি হলো, শেষ পর্যায়ে দেখো কি হলো, তোমার যে শীতল বাতাসটা এসে চারিদিকে উষ্ণ বাতাস দ্বারা তোমার তোমার ইয়ে হয়ে গেল, চক্র মানে থেকে গেল, এবং উষ্ণ বাতাসটা দেখো উত্তর গোলার্ধে তোমার চক্রাকারে তোমার আবর্তিত হয়ে গেল, এবং জেট বায়ু কিন্তু পুনরায় সোজাসুজি প্রবাহিত হতে শুরু করলো। তাহলে যতক্ষণ পর্যন্ত তরঙ্গটা থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা রসবি তরঙ্গ। যখনই তরঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল তখন কিন্তু আবার সেই জেট বায়ু তোমার পশ্চিম থেকে পূর্বে সর্পিল আকারে দ্রুত গতিতে প্রবাহিত হতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার চারটে গতি। এবার দেখো কি বলছে, বলছে যে দ্বারা গঠিত যা কোরিওলিস দ্বারা প্রবাহিত। তাহলে ঘূর্ণায়মান জেট স্রোতকে রসবি তরঙ্গ বলে। তাহলে এক কথায় আমরা এটার ডেফিনেশন দিতে পারি যে ঘূর্ণায়মান জেট তরঙ্গ মানে জেট তরঙ্গ যখনই তোমার তরঙ্গের আকারে ইয়ে করবে তখনই সেটাকে আমরা রসবি তরঙ্গ জেট স্রোতকে ঘূর্ণায়মান জেট স্রোতকে, অর্থাৎ জেট স্রোত যখনই তরঙ্গায়িত হবে বা ঘূর্ণায়মান হবে তখনই সেটাকে আমরা রসবি তরঙ্গ বলবো। তাহলে জেট প্রবাহ থেকে কিন্তু বা জেট স্রোত থেকে কিন্তু রসবি তরঙ্গের সৃষ্টি হচ্ছে। যখনই এই তরঙ্গায়িত অংশটা তোমার বিচ্ছিন্ন হয়ে গেল এবং পূর্বের অবস্থায় বা ইন্ডেক্স সাইকেল যখন ওদের শেষ হয়ে গেল, জীবনচক্র যখন শেষ হয়ে গেল ওই তরঙ্গায়িত অবস্থার, এবং শেষ অবস্থায় সে কিন্তু আবার রসবি তরঙ্গ থেকে জেট স্রোতের সৃষ্টি করবে। ঠিক আছে, এবার দেখো এটা কেন হয়। প্রথম যে প্রভাব সেটা হচ্ছে কোরিওলিস বলের প্রভাব। কোরিওলিস বল কীভাবে প্রভাবিত হচ্ছে, বলছে এটি পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্ট একটি প্রভাব যা উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাতাসকে বাঁকিয়ে দেয়। এই প্রভাব জেট বায়ুর তরঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রসবি তরঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, জেট বায়ুর তরঙ্গ বা তোমার এখানে বলতে পারো রসবি তরঙ্গ। ঠিক আছে, তারপরে কি তাপমাত্রার পার্থক্য, বলছে নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত তাপমাত্রার পার্থক্যের কারণে মেরু ঘনত্ব এবং চাপ ভিন্ন হয়, যা জেট বায়ুর গতি এবং পথকে প্রভাবিত করে বা তরঙ্গায়িত করে। এই তরঙ্গটা তোমার কি হয় গো, জেট বায়ু কি বরাবর প্রবাহিত হয়, পশ্চিম থেকে পূর্ব অক্ষ বরাবর প্রবাহিত হয়, এবং যখনই এটা তোমার তরঙ্গ হচ্ছে তখন ওটা একদিকে অক্ষের সঙ্গে সঙ্গে দ্রাঘিমা বরাবরও তোমার কভারেজ করতে শুরু করে। আমাদের এই যে তোমার আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু এগুলো সবই কিন্তু তোমার ওই দ্রাঘিমা বরাবর প্রবাহিত। বুঝতে পেরেছো? এবার দেখো এল নিনো দক্ষিণ গঠন। তাহলে এল নিনোটা কি, এল নিনো হচ্ছে তোমার উষ্ণ স্রোত, হ্যাঁ, কিন্তু এই জেট বায়ু প্রবাহ যেটা সেটা কিন্তু লা নিনোর দ্বারা বেশি প্রভাবিত হয়। বুঝতে পেরেছো? তো এল নিনোর প্রভাবে এটা কি বলছে, এটিও জেট স্ট্রিমের অবস্থান এবং শক্তিকে প্রভাবিত করে। এরপর দেখো ভূমি এবং সমুদ্রের উষ্ণতা। বলছে ভূমি এবং সমুদ্রের উষ্ণতার পার্থক্যের কারণেও জেট স্ট্রিমের শক্তি ও প্রশস্ততা কিন্তু প্রবাহিত হয়। এবারে কি বলছে, রসবি তরঙ্গগুলি জেট স্ট্রিমের গতিপথ এবং কাঠামোর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। রসবি তরঙ্গগুলি হলো পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহৎ আকারের বাতাস, এবং এই তরঙ্গগুলো জেট স্ট্রিমের বাঁক এবং পরিবর্তনের জন্য দায়ী। অর্থাৎ জেট স্ট্রিম যখনই বেঁকে যাচ্ছে তখনই সেটাকে তোমার রসবি তরঙ্গ বলছে। রসবি তরঙ্গ এবং জেট স্ট্রিমের বাঁক, বলছে রসবি তরঙ্গগুলি জেট
স্টিমের বাঁক সৃষ্টি করে। এই বাঁকগুলো উত্তর মেরু ঘূর্ণির চারপাশে বিকাশ লাভ করে, যা ঠান্ডা বাতাসের একটি ড্রপ তৈরি করে। তাহলে এই দেখো, এই যে ঠান্ডা বাতাসের একটা ড্রপ এই যে তৈরি করছে, এই জিনিসটাকে বলছে। এই দেখো, ঠান্ডা বাতাসের উত্তর গোলার্ধে একটা ঠান্ডা বাতাসের ড্রপ এখানে তৈরি করে। এই যে ছবিটা আমি তোমাদের এঁকে দিয়েছিলাম, এই যে এখানে এই যে ঠান্ডা বাতাসের একটা ড্রপ তৈরি করছে, এটা উষ্ণ বাতাসের, এটা ঠান্ডা বাতাসের, বুঝতে পারছো? এখানে পুরোপুরি শীতল বাতাস থাকছে যে সি, এবং ওয়েট এটা হচ্ছে উষ্ণ বাতাস ক্রান্তীয় অঞ্চলে বাতাসের ড্রপ সৃষ্টি করে। এবার দেখো জেট স্ট্রিমের গতিপথের পরিবর্তন বলছে, রসবি তরঙ্গগুলো জেট স্ট্রিমের গতিপথকে প্রভাবিত করে, যা আবহাওয়ার উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে। আবহাওয়ার পরিবর্তন বলছে, জেট স্ট্রিমের এই পরিবর্তনগুলো আবহাওয়ার বিভিন্ন প্যাটার্নকে প্রভাবিত করে, যেমন ঝড়, ঘূর্ণিপাত প্রভৃতি। রসবি তরঙ্গের প্রভাব বলছে, রসবি তরঙ্গগুলো জেট স্ট্রিমের গতিশক্তি এবং আকার আকৃতিকে প্রভাবিত করে, ফলে জেট স্ট্রিম আরও বেশি পরিবর্তিত হয়। রসবি তরঙ্গগুলো জেট দেখো, জেট বায়ু প্রবাহ এবং রসবি তরঙ্গের একটা সহজ কথা হলো, জেট বায়ু প্রবাহ কিন্তু তোমার কি বলতো, একটাই ঢালের সৃষ্টি করে, অর্থাৎ মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু একটাই ঢালের সৃষ্টি করে, এবং একটা ঢাল বরাবরই কিন্তু ঊর্ধ্বাকাশে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। কিন্তু কি হয়, মাঝপথে এই যে তোমার যে তিনটে কোষ আছে, অর্থাৎ এই হ্যাডলি কোষ, ফেরেল কোষ এবং মেরু কোষ, এদের সীমান্ত বরাবর কিন্তু কি হচ্ছে, ওই একটা ঢাল বরাবর প্রবাহিত হতে চেষ্টা করলেও এদের সীমান্ত বরাবর দুটো তোমার ওই জেট বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো? যার জন্য কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি না, যেহেতু এখানে তিনটে কোষ ঊর্ধ্বাকাশে কাজ করছে, সেইটার জন্য কি হচ্ছে দেখো, এইখানে একটা তোমার জেট বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে, আবার এই প্রবাহে একটা জেট বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে তোমার ওই ক্রান্তীয় জেট বায়ু, যেটা তোমার নিরক্ষরেখা এই হ্যাডলি সেল এবং ফ্যারেল সেলের মাঝে সৃষ্টি হচ্ছে, এবং ফ্যারেল সেল এবং মেরু সেলের মাঝে সৃষ্টি হচ্ছে তোমার মেরুদেশীয় জেট বায়ু প্রবাহ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মুদ্রা কথা, যে তোমার ঢাল বরাবর একটা ঢাল সৃষ্টি হলেও এটা কিন্তু ঊর্ধ্বাকাশে যখন যাচ্ছে, তখন কিন্তু দেখো এই হ্যাডলি সেল এবং ফ্যারেল সেলের মাঝে সৃষ্টি করছে উপক্রান্তীয় জেট, এবং ফ্যারেল সেল এবং মেরু সেলের মাঝে সৃষ্টি হচ্ছে তোমার মেরু জেট, বুঝতে পেরেছো? যার জন্য কিন্তু আমরা কি করছি, উত্তর গোলার্ধের দুটো প্রধান জেট দেখতে পাচ্ছি, এবং দক্ষিণ গোলার্ধেও আবার দুটো প্রধান জেট দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই যে কোষটা আছে, এই কোষের জন্যই কিন্তু ওই একটা সাইকেল, অর্থাৎ একটা জেট বায়ু প্রবাহটা কিন্তু দুটো প্রধান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলে আমরা টোটাল 4টে জেট বায়ু প্রধানত আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? আরও একটা সাধারণ বিষয়, সেটা কি বলতো, যে আমাদের জেট বায়ু প্রবাহের জন্ম এবং মৃত্যু হলো, এর মাঝের অবস্থাটা হচ্ছে তোমার রসবি তরঙ্গ। ঠিক আছে, তার কারণ দেখো আমি তোমাদের বোঝাই। এই যে ধরো আমাদের যে রসবি তরঙ্গের প্রবাহটা সৃষ্টি হলো, এই যে এইখানে কি হলো, প্রথমে এইটা তোমার জেট বায়ু প্রবাহ, অর্থাৎ মেরু বায়ু কোল্ড, এবং আমাদের যে উষ্ণ বায়ু যেটা আছে সেটা হচ্ছে ওয়েট। ঠিক আছে, এই দুটো বাতাস ধরো, উত্তরের দিকে আছে শীতল বায়ু এবং দক্ষিণের দিকে আছে উষ্ণ বায়ু। এবারে কি হচ্ছে, উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর মধ্যে তোমার সম্পর্কটা, মানে তোমার যে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে, বা শীতল বাতাসটা যখন উষ্ণ দিকে আসার চেষ্টা করছে, তখন তোমার তরঙ্গের সৃষ্টি হচ্ছে, এবং এই তরঙ্গ সৃষ্টির পিছনে আবর্তন গতি এবং উষ্ণতা দুটোই কিন্তু তোমার মানে ভূমিকা পালন করছে। ফলে দেখো এই তরঙ্গটা সৃষ্টি হচ্ছে। তাহলে যখনই তরঙ্গের সৃষ্টি হয়ে গেল, তখন কি হলো, জেট বায়ু প্রবাহটা কিন্তু তোমার রসবি তরঙ্গে পরিণত হয়ে গেল। অর্থাৎ জেট বায়ু প্রবাহটা কিন্তু আর জেট থাকলো না, সেটা কিন্তু রসবি তরঙ্গে পরিণত হলো। জেট বায়ুর জন্ম হলো, কিন্তু তার রসবি তরঙ্গে যেই পরিণত হয়ে গেল, ইন্ডেক্স সাইকেলে একটা পরিবর্তন চলে এলো। এবারে আস্তে আস্তে কি হলো দেখো, এই যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, এবং তরঙ্গটা কি করছে, এই যে উষ্ণ বায়ুটা তোমার মেরুর দিকে যাওয়ার চেষ্টা করছে, আর মেরু অঞ্চলের শীতল বাতাসটা এদিকে আসার চেষ্টা করছে। এবং শেষ অবস্থাতে কি হলো, অর্থাৎ যখনই তোমার এই যে রসবি তরঙ্গের তোমার শেষ হলো, তখন কি হলো, এই শীতল বাতাসটা, মেরু অঞ্চলের শীতল বাতাসটা তোমার নিরক্ষীয় অঞ্চলের চারিদিকের উষ্ণ বাতাস দ্বারা বেষ্টিত হয়ে গেল। আবার মেরু ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ বাতাসটা কিন্তু দেখো আবার উপরে শীতল অঞ্চলে ঢুকে গিয়ে উষ্ণ বাতাসটা কিন্তু চারিদিকে শীতল বাতাস দ্বারা বেষ্টিত হয়ে গেল, এবং আবার পুনরায় এই জেট বাতাস কিন্তু তার গতিটা ফিরে পেল। তাহলে আমাদের এটা আমরা বলতে কোনো দ্বিধা নেই যে জেট বাতাসের জন্ম এবং মৃত্যু, তার মাঝের অবস্থাটা হচ্ছে তোমার রসবি তরঙ্গ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা সহজ কথা। আর যেহেতু আমাদের এই 4টে যে বাতাস সৃষ্টি হয়েছে, এটার ব্যাখ্যাটা আমি তোমাদের দিয়ে দিলাম। রসবি তরঙ্গ হলো জেট স্ট্রিমের ঘূর্ণগতি। ঠিক আছে, তাহলে তোমার রসবি তরঙ্গের স্ট্রিমের বাঁক সৃষ্টি করে,
এবং দেখো রসবি তরঙ্গ হলো জেট স্ট্রিমের আবর্তন বা ঘূর্ণগতি, এটি পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুমণ্ডলে সৃষ্ট এক প্রকার তরঙ্গ। তাহলে তোমার জেট স্ট্রিম যা আছে এটা যখনই পৃথিবীর ঘূর্ণনের কারণে তরঙ্গের সৃষ্টি করছে তখনই সেটা কিন্তু তোমার রসবি তরঙ্গ হিসাবে তোমার বহিঃপ্রকাশ করছে। এটি পৃথিবীর সৃষ্ট এক প্রকার জেট সিস্টেমের গতিশক্তি এবং পথকে প্রভাবিত করে। রসবি ওয়েভের কারণে জেট স্ট্রিম ঢেউয়ের মতো বাঁকতে পারে। জেট স্ট্রিম হলো শক্তিশালী বাতাস যা উচ্চ আকাশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। রসবি ওয়েভ হলো জেট স্ট্রিমের মধ্যে ঢেউ তৈরি করে যা এর গতি এবং দিককে পরিবর্তন করতে পারে। তাহলে রসবি ওয়েভ আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করে। এর মাধ্যমে বিজ্ঞানীরা আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন এবং গরমের ঢেউ বা ঠান্ডা বাতাস এর পূর্বাভাস দিতে পারে। এই দুটি বিষয় একসাথে করে বায়ুর চাপ এবং তাপমাত্রার বিতরণকে প্রভাবিত করে। তাহলে জিনিসটা বুঝতে পারলে যে প্রথমে তোমার রসবি ওয়েভ জেট বায়ু প্রবাহ সৃষ্টি হচ্ছে, এবং জেট বায়ু প্রবাহটা কোনটা? জেট বায়ু প্রবাহ হচ্ছে তোমার ওই পশ্চিম থেকে পূর্বে যে প্রবাহিত হচ্ছে, উত্তর মানে শীতল মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের দিকে উষ্ণতার পার্থক্য বা বাতাসের পার্থক্য বা সূর্যালোকের রশ্মির পার্থক্যের জন্য যখন ওটাকে ভারসাম্য অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে, তখনই সেই বাতাসটা যেটা উপরের দিকে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলছে জেট বায়ু। বুঝতে পেরেছো? এবং এই জেট বায়ুটা যখন তরঙ্গ আকার নিচ্ছে তখনই সেটা হচ্ছে তোমার রসবি তরঙ্গ। এবং যখনই এই তরঙ্গাকার অবস্থাটা যখন তোমার শেষ হচ্ছে, অর্থাৎ ইন্ডেক্স সাইকেলটা, তরঙ্গের ইন্ডেক্স সাইকেলটা যখন শেষ হচ্ছে বা জেট স্ট্রিমের ইন্ডেক্স সাইকেলটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই রসবি তরঙ্গগুলো মিনিমাইজ হয়ে আবার কিন্তু দেখো এই প্রথম অবস্থায়, এই প্রথমে যে 1 নম্বরে যেমন পশ্চিম থেকে পূর্বে তোমার জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছিল, রসবি তরঙ্গ শেষ হওয়ার পরে এই কুণ্ডল আকারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার কিন্তু জেট স্ট্রিম পূর্বের অবস্থাতে ফিরে এলো। তাহলে এইটাই হচ্ছে তোমার এদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ জেট স্ট্রিমের ইন্ডেক্স সাইকেল, প্রাথমিক এবং ইন্ডেক্স সাইকেল সম্পূর্ণ হওয়ার মাঝের অবস্থা হচ্ছে তোমার রসবি তরঙ্গ। বুঝতে পেরেছ? অর্থাৎ জেট স্ট্রিমের ইন্ডেক্স সাইকেলের মাঝের অবস্থা হচ্ছে তোমার রসবি তরঙ্গ। জন্ম এবং মৃত্যুর মাঝে যে জীবনকাল সেটিকেই বলতে পারো রসবি তরঙ্গ। তাহলে এটাই হচ্ছে তোমার মুদ্রা কথা। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের মনোগ্রাহী হয়ে থাকে, যদি কিছুটা অংশ বুঝতে পারো, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তা এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।